বিভোরের এইসব কথাবার্তা শুনে রুহি শুধু অবাকই হল। হ্যাঁ না কিছু বলল না, যেন একটা কাঠের পুতুল, যে যেভাবে চাচ্ছে সেভাবে ওকে ব্যবহার করে যাচ্ছে। রুহিকে নিয়ে বিভোর চলে আসতে চাইলে মাহিম অনেক ঝামেলা করে। বিভোর বুঝানোর চেষ্টা করে বলল, দেখুন আপনি নিজের বোনের সাথে এমন করতে পারেন না। ও আমার নিজের বোন না, সৎ বোন। বিভোর অবাক হলেও সেটা প্রকাশ করে না। যাই হোক, আপনি এমন করতে পারেন না। একটা অ্যাডাল্ট মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুতে রাজি করানো অপরাধ। আপনাকে শিখানো লাগব না। নিজের চরকায় তেল দেন আর ভাগেন। আমি তো বলেছি ওকে সাথে নিয়ে যাব। কে হন আপনি এর? কিছু লাগেন? তাইলে এত ফাল পারতাসেন কেন? আপনাকে সেটার বিচার করতে হবে না। নিজেকে শোধরান আগে। আপনি এড়ে নিতে পারবেন না। তাহলে আমি পুলিশকে সবটা জানাতে বাধ্য হব। মাহিম ভয় পেয়ে যায়। ফাহিমা ওর কানে কানে বলল, এবার কি হবে? বুঝতেছি না। যদি সত্যিই পুলিশ নিয়ে আসে? হইলেও হইতে পারে। পোশাক আশাক দেইখা তো বড় কিছুই মনে হয়। এর সাথে রুহির দেখা হইল কেমনে? কি জানি। এখন করবা কি? এদিকে সজীব তো তারা দিতাছে। হ, এরে সজীবের ঘাড়ে তুইলা দিয়া আমরা জেল খাটুম তাই না? আমি কি সেইটা কইছি? তাইলে চুপ থাকো। মাইয়া মানুষের জন্মই চুপ থাহনের লাগি। ফাহিমা রাগে গজগজ করতে থাকে। মাহিম সেদিকে পাত্তা না দিয়ে সাহস সঞ্চয় করে বিভোরের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, নিয়া যান এরে। এবার লাইনে আসছেন। তয় আমার বাড়ির ত্রিসীমানায় যেন এরে না দেহি। বিভোর হেসে বলল, এটা নিশ্চয়ই ওরও বাড়ি। হ, আমাগো বাপে 2 বিয়া করছিল। তাহলে ওই বাড়িতে যখন ইচ্ছা তখনই আসতে পারবে। আপনি বাধা দিতে পারবেন না। মাহিম রেগে যায়, কিন্তু কথা বলার সাহস পায় না। বিভোর রুহিকে নিয়ে চলে আসে। নিজের বাড়ি ছেড়ে আসার সময় শুধু একবার পেছনে ফিরে তাকায় ও। এখানেই ওর জন্ম, মা বাবার শেষ চিহ্নটুকুও এখানেই আছে। তবে কেন আজ ওর এমন হাল? নিজের বাড়িতেই চাকরানি হয়ে থাকত, অথচ আজ ভাগ্য ওকে সেখান থেকেও তাড়িয়ে দিল। ছায়াঘেরা মেঠোপথ ধরে গ্রাম ছেড়ে চলে আসার সময় রুহির চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি ঝরে যায়। চেনে না, জানে না কাগজের স্বামীটার সাথে ও অজানা ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। এমন শুধু সিনেমায় দেখেছে। বাস্তবে ওর সাথে এমন ঘটতে পারে সেটা ভাবনার অন্ত। রাস্তার দুই পাশে ঘাসফুলের উপর ছোট ছোট ফুল ফুটে আছে। একটা হিন্দু বাড়ির প্রবেশপথের মাথায় সাদা আর লাল রঙের জবা ফুলে গাছ বাতাসে দুলছে। বিভোর সেদিকে এগিয়ে গেলে বোবার মতো দাঁড়িয়ে রইল রুহি। বিভোর হুট করে অনেকগুলো লাল টকটকে ফুল ছিঁড়ে নেয়, সাথে সাদাটিও। কেউ দেখতে পায়নি। চোরের মতো যে বিভোর ফুল চুরি করতে পারে সেটা দেখেও রুহি বিস্মিত। ডাক্তার দেখি পুরাই অন্যরকম। অথচ রুহি এতদিন ভাবত ডাক্তাররা বুঝি খুবই গম্ভীর আর কাজে ব্যস্ত থাকে। কিন্তু বিভোর ওর সব ধ্যানধারণা বদলে দিচ্ছে। রৌদ্রপ্রজ্জ্বল দুপুরের শেষ আলোর ছটা যখন পথে লুকোচুরি খেলছিল, বাতাস যখন জোরে হাওয়া দিচ্ছিল, পৃথিবীটা যখন প্রেমময় হয়ে উঠেছিল, তখনই বিভোর রুহির সামনে এসে দাঁড়ায়। হাতে ফুলের গুচ্ছ। আশ্চর্য রঙিন আলোয় বিভোরকে তখন অদ্ভুত সুন্দর পুরুষ দেখাচ্ছিল। এত সুন্দর মানুষ হয়? এই মুহূর্ত কি দ্বিতীয়বার ফিরে আসতে পারে না?
অচেনা পুরুষটিকে একবারের জন্য হলেও রুহি হঠাৎ ওর প্রেমিক স্বামী ভেবে ফেলতে বাধ্য হয়। প্রেমে পড়তেও বাধ্য হয়। অথচ দুজনের পরিচয় একদিনের। ভালোবাসা এমন এক জিনিস যে কখন কার প্রতি আর কিভাবে হয়ে যায় তা মানুষ বুঝতেই পারে না। বিপরীত প্রান্তের মানুষটি তার চোখে হয়ে ওঠে স্বর্গের ন্যায়। স্বর্গেও কি এত সুখ থাকে যেমন থাকে ভালোবাসায়? নিশ্চয়ই থাকে। নইলে কি আর স্বর্গকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়? যেখানে সব সুখ একত্রিত হয় তাকেই তো স্বর্গসুখ বলে। আর ভালোবাসা না থাকলে সুখ আসবে কোথা থেকে? সুখ থেকেই তো স্বর্গসুখ। তোমার চুলগুলো তো দারুণ। খুলে ফেলো। রুহি চমকে উঠল। ধ্যান কাটতেই বুঝতে পারল তার পুরুষটি এখন ওর সামনে দাঁড়ানো। থতমত খেয়ে বলল, কেন খুলব? আমি বলেছি তাই। পারব না। আমার অস্বস্তি হয় খোলা চুলে। হবে না। আপনি জানেন, চুল ওড়াওড়ি করে আমাকে বিরক্ত করে। বিভোর হেসে বলল, খোলা চুলেই থাকতে ভালো লাগবে তোমার। এখন বকবক কম করে খুলো। নইলে এখানেই দাঁড়িয়ে থাকো। রুহি চুলের খোপা খুলে দিলেই পিঠ ভাসিয়ে ছড়িয়ে পড়ে চুলের গোছা। খুব যত্নে একটা রক্তজবা রুহির চুলে গুজে দেয় বিভোর। বাহ, বেশ দেখাচ্ছে। বিভোরের ঠোঁটের মৃদু হাসিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রুহি। লোকটা বেশ চমৎকার। এই অভাবনীয় সুন্দর মুহূর্তের রেশ কাটতেই বিভোর হেসে ফেলে। তোমার নাম যেন কি? রুহানি। তোমার ভাইটা তো কি যে ডাকছিল? রুহি। বাহ, তোমার নাম তো বেশ সুন্দর। আমার বাবা রেখেছিল তো, তাই সুন্দর। এরপর আর কথা হয় না দুজনের। বাসস্ট্যান্ডে পৌঁছে টিকিট নিয়ে বিভোর রুহিকে নিয়ে রওয়ানা হয় ঢাকার দিকে। ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ক্লান্ত রুহি বিভোরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে তখন দেখল বিভোর রেগে ওর দিকে তাকিয়ে আছে। গোল গোল চোখে বিভোরকে পরখ করে রুহি বোকা হেসে জিজ্ঞেস করে, কি হয়েছে? বিভোর কটমট করে বলে, তুমি এভাবে বাঁকা হয়ে ঘুমালে কেন? মেরুদণ্ড বাঁকা হয়ে অল্প বয়সেই কুঁজো হয়ে যাবার ইচ্ছে জাগছে নাকি? ড্যাম ইট, বুঝতে পারিনি। বাচ্চা নাকি তুমি? যখন তখন গায়ে এসে পড়ো। আমাকে চিনো না, জানো না, তাও এমন ভাব করছো যেন আমি তোমার পূর্ব পরিচিত। শুনো, এরকম মানুষদের কখনোই বিশ্বাস করবে না। আপনাকেও নয়। আমাকে তো বিশ্বাস করেই বসে আছো। আমি সেটা বলছি না। মানুষকে বিশ্বাস করার আগে 100 বার তাকে পরখ করে নিবে, যাতে করে তার উদ্দেশ্যে বুঝতে পারো। আপনার উদ্দেশ্য কি? বিভোর বিরক্ত হয়ে ধমক দিল। তারপর বলল, আমরা এসে গেছি ঢাকা। এখন উঠো, নামতে হবে। রুহি অবাক হয়ে যায়। ঢাকা, তার স্বপ্নের শহর। জীবনের প্রথম পদার্পণ করছে ঢাকায়। এ এক নতুন অভিজ্ঞতা। খুশি খুশি গলায় বলল, আমরা এখন কি আপনার বাসায় যাব? তুমি দেখি আমাকে সত্যিই তোমার বর ভেবে বসে আছো। রুহি লজ্জা পেয়ে চুপ করে যায়। বিভোর গম্ভীর গলায় বলল, তোমাকে আমি এই অধিকার কখনো দিতে পারব না। আর অতি দ্রুত এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। রুহি নিচু গলায় বলল, আমি আপনাকে আমার বর ভাবছিও না। তোমাকে আমার এক ফ্রেন্ডের বাসায় দিয়ে আসব, ও তোমার যাবতীয় ব্যবস্থা করে দিবে। রুহি অবাক হয়ে বলল, আপনি কি আমাকে পাচার করে দিবেন?
বিভোর এই কথা শুনে বাক্যহারা হয়ে যায়। এসব কি বলে মেয়েটা? সাহায্য করতে নিয়ে এসে এখন নিজেই দেখি বিপদে পড়ে গেল। রুহিকে চুপ করিয়ে দিয়ে বলল, এসব কথা দ্বিতীয়বার উচ্চারণ করবে না, কারণ আমি সেরকম মানুষ নই। আর সন্দেহ হলে একলা যাও, যেদিকে চোখ যায়। ওকে? আমি তো তেমন কিছু মিন করিনি। তোমার মনে ডাউট আছে। আমি দুঃখিত। বিভোর ওর কাণ্ড দেখে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, ইটস ওকে। বললাম না, কাউকে এত সহজে বিশ্বাস করবে না। রুহি বলল, আমরা কি রাস্তায় দাঁড়িয়ে থাকব? আমার খুব খিদে পেয়েছে। এখান থেকে ওর বাসা খুব দূরে নয়। ওখানে সব রেডি আছে। রুহি চুপ হয়ে যায়। তারপর বলে, আপনি কি আমাকে ওখানে রেখে চলে যাবেন? হুম। বাসার সবাই নিশ্চয়ই চিন্তা করছে। ক্লান্ত আছি, বাসায় গিয়ে ফ্রেশ ঘুম দেব। আপনার সাথে আমার কি আর দেখা হবে না? না। বেশ কনফিডেন্সের সাথে বলল বিভোর। রুহির বুকটা কেঁপে উঠল। আমি আমার ফ্রেন্ডকে সব বলে দেব। ও সবকিছু করে দেবে। তোমাকে কলেজে অ্যাডমিট করিয়ে দেবে। ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। সব অন্যায় মাথা পেতে নেবে না। তুমি একদিন অনেক বড় হবে। রুহি শুধু শুনেই যায়। বিভোর গম্ভীর গলায় বলে, আর আমাদের দেখা হবে না রক্তজবা। কখনোই না। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গঠনমূলক মন্তব্য আশা করছি। কিন্তু একদিন ঠিক দেখা হয়ে গেল। বিভোরের আত্মবিশ্বাসের সাথে বলা ওই কথাটা যেন ধোপেই টিকল না। 18 বছরের সেই রুহি আজ 21 বছরের যুবতী। কেটে গেছে 3টি বছর। ওদের দেখা হওয়াটা নিতান্তই কাকতালীয়ভাবে হল। বিভোরের খালার বাসায়, তার খালাতো বোন ইভার বিয়েতে। গায়ে হলুদের অনুষ্ঠানে যখন হলদে শাড়ি পরা মানবীটি বারবার সবার নজর কাড়ছিল, পেছনে থেকে দেখে বিভোরও বেশ কৌতূহল বোধ করছিল। কিন্তু মানবীটি যখন রাতুলকে হলুদ মাখাতে গেল, সেই হাসিমুখে থাকা মেয়েটিকে দেখে বিভোর চমকে, বিস্মিত হয়ে কাঠ হয়ে তাকিয়ে রইল। এটা তো রক্তজবা। ওর সেই কিশোরী বউটি, যাকে আজ থেকে 3 বছর আগে বান্ধবীর হাতে তুলে দিয়ে এসেছিল। ডাক্তারি পড়ার বদৌলতে ওকে একটা কোর্সের জন্য দেশ ছেড়ে যেতে হয়েছিল বিধায় বিভোর ওর কিশোরী বউটিকে ডিভোর্স দিতে পারেনি। এক প্রকার বুলেই বসেছিল বিভোর। এবার ও সচকিত হল। কোনো মুখে দাঁড়াবে রুহির সামনে? কথা দিয়ে কথা রাখেনি বিভোর, ছাড়তে পারেনি ওকে। আচ্ছা, রুহিও কি বিভোরকে ভুলে গিয়েছে? ভাবনার মাঝেই নাসিমা চৌধুরী এসে বিভোরের পাশে দাঁড়ালেন। হাত ঘড়িটাতে চোখ বুলাতে বুলাতে বললেন, 12টা বেজে গিয়েছে। তোমার বাবার ঔষধ খাওয়ার সময় হয়েছে। ওহহ, আমি যাচ্ছি। প্রয়োজন নেই। আমি দিয়ে এসেছি। জাস্ট তোমাকে জানিয়ে রাখলাম। ওহহ, ধন্যবাদ। আমাকে কেমন দেখাচ্ছে আম্মু? হঠাৎ এই প্রশ্ন? না মানে, অনেকদিন এসব পরিনি তো, তাই অস্বস্তি হচ্ছে। নাসিমা চৌধুরী হেসে বললেন, রাজপুত্রকে সবসময় সুন্দরী লাগে। পাশে রাজকন্যা দরকার। বিভোর মায়ের পাশে বসে থাকে। অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে 20 মিনিট। আরও রিচুয়ালস এবং ফটোশ্যুট বাকি। বিভোর ওর মায়ের বলা কথাটা ভাবছে। বিদেশে কোর্স করতে গিয়ে ও ওখানকার একটা মেয়ের প্রেমে পড়েছিল।
ইন্ডিয়ান মুসলিম কিন্তু জন্মসূত্রে সে দেশের নাগরিক। দীর্ঘ 2 বছরের সম্পর্ক ছিল ওদের। একদিন মেয়েটা এসে বলল, সরি বিভোর, তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করতে পারছি না। বিভোর বিস্ময় নিয়ে বলেছিল, কেন? তোমার সাথে আমার যায় না। তুমি কি অন্য কাউকে আমার জায়গাটা দিতে চাচ্ছ? না, আমি আমাদের বিয়ের কথা ভেবে ফেলেছি। সরি টু সে বিভোর, কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি তোমার সাথে রিলেশন রাখি তাহলে কাউকে ঠকানো হবে। মানে? আমি জানি না বিভোর, কিন্তু আমার এটাই মনে হচ্ছে আমি শান্ত হতে পারছি না, তাই অতি দ্রুত এটাকে এখানেই ভেঙে দিতে চাইছি। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু একটা অপরাধবোধ কাজ করছে যেটা আমি বুঝতে পারছি না। দুঃখিত। মেয়েটা চলে গিয়ে বিভোরের জীবনটাও উল্টে পাল্টে দিয়েছিল। অনেকদিন মেয়েটার জন্য ও অস্বাভাবিক ছিল। দুজনে একই ইনস্টিটিউটে কাজ করত, কিন্তু কথা হতো না। এটা ওকে প্রচণ্ড কষ্ট দিত। কিন্তু সময়ের সাথে কাটিয়ে উঠেছে বিভোর। এখনো মাঝে মধ্যে ওর কথা মনে হয়, তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওই মেয়েটাও ছিল দারুণ সুন্দরী। নাম ছিল জান্নাহ। কিন্তু আজ মনে হচ্ছে জান্নাহের বলা কথাটার মানে বিভোর বুঝতে পারছে। পিছু টান, যেই টান কাটানোর শক্তি সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর নেই। ওর একটা বউ আছে, এটা মনে হতেই শরীরে বিদ্যুৎ বয়ে গেল। কাটা দিয়ে উঠল শরীর। সেই ছোট্ট রুহি আজ পরিপূর্ণ যুবতী। বাতাসে কেমন বউ বউ গন্ধ পাচ্ছে বিভোর। কিন্তু রক্তজবাকে তো সে ভালোবাসে না। এমন কিছু মাথায়ও আসেনি। তাহলে? নাসিমা বেগম ছেলের পাশ থেকে উঠে গেলেন। সম্প্রতি দেশে ফিরা বিভোরকে নিয়ে সবার কৌতূহলের শেষ নেই। আত্মীয়রা এরই মধ্যে নিজেদের মেয়েদের এক প্রকার সাজিয়ে গুছিয়ে প্রস্তাব পাঠাতে শুরু করে দিয়েছে। এমন রাজপুত্র কেউ হাতছাড়া করতে চায় না। বিভোর এসব কথা ভেবে মুচকি হাসে। তার এখন প্রাক্তন আছে, ফ্রিতে বউও আছে। একটা গার্লফ্রেন্ড জোগাড় করার খুব ইচ্ছে থাকা সত্ত্বেও ওই দুটি মানবীর জন্য বোধহয় তৃতীয় কোনো নারী ওর জীবনে পদার্পণ করবে না। আবার করতেও পারে। ভালোবাসা ছাড়া কি কাউকে আটকে রাখা যায়? যায় না। গরমে ঘেমে শেষ রুহি। গায়ে হলুদের অনুষ্ঠানে যে এত লোক হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করত না। ইভার কানের কাছে ফিসফিস করে বলল, আপু, তোমাদের এত স্বজন কেন? আমি তো অতি কষ্টে আর গরমে জর্জরিত হয়ে যাচ্ছি। ইভা হেসে বলল, বোনের বিয়ে দিতে চাস, একটু খেসারত তো দিতেই হবে। তোকে কিন্তু আজকে অপ্সরা লাগছে। ধুর, তোমার সাথে কথা বলাই বৃথা। আম্মু কই? বল না আমাকে এক গ্লাস পানি দিতে। বড়মাকে ডাকার দরকার কি? আমিই এনে দেব। এত ভারী সাজগোজ করেছিস, আবার বুয়াগিরিও করবি? পার্লারের টাকাটার কোনো দামই দিচ্ছিস না দেখি। দেখো, আমি একদম ন্যাচারাল সুন্দরী। হুম জানি। তুমি কেমন ন্যাচারাল বান্দরী। ইভার সাথে খুনসুটি করে রুহি পা বাড়ায় নিচে। সিঁড়ি দিয়ে অতি সাবধানে নামছে, কারণ শাড়ি সামলানোর অভিজ্ঞতা ওর প্রায় নেই বললেই চলে। নিচতলায় কেউ নেই, অনুষ্ঠান হচ্ছে ছাদে। রুহি ডাইনিং থেকে পানি নিয়ে ছাদের সিঁড়িতে পা দিতেই পেছনে থেকে ভেসে এলো অতি পরিচিত, কিন্তু নিতান্তই অপরিচিত একটি পুরুষালী কণ্ঠ। কেমন আছো? বুক কেঁপে উঠল রুহির। পেছনে ফিরে তাকানোর সাহস বা ইচ্ছা কোনোটাই ওর নেই।
হ্যালুসিনেশন ওর মাথাটা খারাপ করে দিচ্ছে। আজকাল একটু বেশিই হচ্ছে। কাগজের স্বামীটা প্রায় ওর মস্তিষ্ক দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়। তখন রুহি ঠিকঠাক কিছু ভাবতে পারে না। অভিমান জমা হতে হতে পাহাড়ের আকার ধারণ করেছে। প্রতিবার পেছনে ফিরে কাউকেই দেখতে পায় না রুহি, তাই আজও এড়িয়ে যেতে চাইল। পা বাড়ালো সামনে। স্টপ ইট। মেয়ে, কি বলছি শুনতে পাচ্ছ না? রুহি এবার সত্যিই ফিরে তাকায়। তাকিয়েই বর্ষর ধাক্কা খায়। গলা দিয়ে বেরিয়ে আসে কাপা কাপা কিছু শব্দ। আপনি চমকে গেলে? কিন্তু এটা সত্যিই আপনি ডাক্তারবাবু? বিভোর হেসে বলল। ডাক্তারবাবু? লাইক সিরিয়াসলি? আমি। আপনি এখানে কেন? তুমি এখানে কেন? আগে আমার প্রশ্নের উত্তর দিন। ওকে। এটা আমার খালার বাড়ি। মানে, ইভা আপুর কাজিন? কিন্তু ওর সাথে তোমার পরিচয় হলো কি করে? তোমরা কি কোনোভাবে রিলেটিভ? না, আমি এখন এখানেই থাকি। বিভোর অবাক হয়ে বলল। কি রিজনে? আছে কিছু কারণ। এখন বলা বারণ। বিভোর হেসে বলল। ওকে। কেমন আছেন? ভালো। তোমাকে দেখে আরো ভালো হয়ে গিয়েছি। রুহির মনে একদলা সুখপাখি ডানা ঝাপটে উড়ে যায়। এবার বুঝি সত্যিই ডাক্তারবাবু ওকে দেখে খুশি হয়েছে। আচ্ছা, আমি যাই। কোথায়? ইভা আপুকে পানি দিতে হবে। শুনো, তোমাকে একটা কথা বলতে চাই। পরে শুনব। জাস্ট 10 সেকেন্ড। ওকে বলুন। আসলে তোমাকে আমি ডিভোর্স দিতে পারিনি কারণ ওই সময় কিছু সম্ভব ছিল না। আমি চাচ্ছি এবার যেহেতু দেশে ফিরেছি তাই বিষয়টা শেষ করে দিতে। আর রক্তজবা, আমি ইচ্ছে করে এমন করিনি। কিন্তু এবার সত্যিই মুক্ত করে দেব তোমাকে। কাগজের সম্পর্কে আর বেঁধে রাখতে চাই না তোমায়। রুহির হাত থেকে পানির গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। গ্লাসের পানিটা ছলকে পড়ে শাড়িতে। বিভোর এগিয়ে এসে সাহায্য করতে চাইলে রুহি কান্না চেপে শক্ত গলায় বলল। আমি একাই পারব। থ্যাঙ্কস। রুহি এলোমেলো পায়ে ফ্লোর থেকে কাঁচগুলো তুলে নেয়। অসাবধানতাবশত আঙুলের বেশ খানিকটা কেটে যায়। বিভোর দেখতে পেয়ে ওর হাতটা টেনে নিয়ে বলল। দেখি কিভাবে কাটলে? রুহি ঝটকা দিয়ে হাত সরিয়ে নেয়। কথা না বলে বাকি কাজগুলো তুলতে থাকে। আবারও খোঁচা লাগে আঙুলে। এবার রক্ত টপটপ করে ফ্লোরে পড়তে থাকে। কিন্তু রুহি থামছে না। বিভোর চটে গেল। আর ইউ মেড? এমন করছো কেন? আমাকে দেখতে দাও। আমি ঠিক আছি। আর পাগল? হ্যাঁ, আমি পাগলই। ওকে। মেয়েটার ব্যবহারে অবাকের চরম পর্যায়ে চলে যায় বিভোর। এতক্ষণ তো ভালোভাবেই কথা বলছিল, এখন আবার কি হলো? আমাকে দেখাও কোথায় কেটেছে। না হলে ব্যথা করবে। রুহি ঠান্ডা গলায় প্রতিক্রিয়া ব্যক্ত করল। কোথায় কেটেছে আমি দেখাতে পারব না। আর ব্যথা এমনিতেও কমবে না। ডাক্তাররা সব রোগ সারাতে পারে না, আপনিও পারবেন না। বলেই রান্নাঘরে চলে যায় রুহি। কাঁচগুলো ঝুড়িতে ফেলে অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতটা পরিষ্কার করে গ্লাসে পানি ঢেলে ছাদের দিকে রওনা হয়। বিভোর সিঁড়িঘরে বোকার মতো দাঁড়িয়ে থাকে। মেয়েটার ব্যবহার অদ্ভুত ঠেকে ওর কাছে। কিন্তু রক্তজবা এখানে কেন? কিছুই বুঝতে পারছে না ও।
রুহি ছাদে পানি নিয়ে ইভাকে দিল। তারপর বলল, আপু আমার খুব ক্লান্ত লাগছে। হইচই ভালো লাগছে না, আমি ঘরে যাই। সে কি কেন? ভালো লাগছে না, ঘুম প্রয়োজন। তুই না থাকলে আমার ভালো লাগবে না। কাল থেকে তো বরের সাথেই থাকবে, তখন তো আর আমাকে পাবে না। তাই আমাকে ছাড়া থাকতে শিখে যাও। হা হা। ইভাও হেসে ফেলল। বলল, ঠিক আছে। নিচতলায় কেউ নেই, দরজা লাগিয়ে দিস। ওকে। এতক্ষণ ধরে রুহিকে ফলো করছিল ইশতিয়াক। টকটকে লাল চোখগুলোতে কেমন অস্বস্তিকর চাহনি। ইভার বন্ধু সে। নিমন্ত্রণ পেয়েই এসেছে। কিন্তু এর পেছনের একটা বড় কারণ রুহি। ওকে ইশতিয়াক পছন্দ করে। এ কথা সে বলেছেও রুহিকে। কিন্তু রুহি ওকে রিফিউজ করেছে, বাড়াবাড়ি করাই একদিন থাপ্পড়ও দিয়েছিল। এটার প্রতিশোধ নেওয়ার সুযোগ অনেকদিন ধরেই খুঁজছিল ইশতিয়াক। মনে হচ্ছে সেই সুযোগটা আজ পাওয়া গিয়েছে। রুহিকে আজ খুবই সুন্দর দেখাচ্ছে। একটা নিষিদ্ধ চাওয়া ইশতিয়াকের মনে ঢোল পেটাচ্ছে। ইভার কাছ থেকে বিদায় নিয়ে নিচে নামতেই রুহি টের পেল কেউ একজন পেছনে থেকে ওর আঁচল ধরে আছে। পেছনে ফেরার সুযোগও পেল না। এর মধ্যেই ইশতিয়াকের হাত চলে গেল রুহির উন্মুক্ত পেটে। অবাধ্য বিচরণ করতে লাগল। রুহি পেছনে ফিরে অভদ্রকে দেখার চেষ্টা করতেই ওর মুখ চেপে ধরল ইশতিয়াক। কানে কানে ফিসফিস করে বলল, তোমাকে আমার চাই। ইশতিয়াকের নেশাক্ত কণ্ঠ শুনে গলা শুকিয়ে এলো রুহির। চিৎকার করার সুযোগ পাচ্ছে না। আর চিৎকার করেও লাভ নেই। সারা বাড়িতে গান বাজছে। এমন যে সর্বশক্তি দিয়ে চিৎকার করলেও কারো কান অবধি পৌঁছাবে না। ইভাদের বাড়ির গেস্টরুমের পাশে ছোট্ট একটা রুম। সেখানে কেউ থাকেও না। বদ্ধ ঘরটাতে কেমন গুমোট গন্ধ। ইশতিয়াক রুহিকে টেনে এই ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। রুহি কাকুতিমিনতি করার চেষ্টা করে বলল, ইশতিয়াক ভাই আমাকে যেতে দিন। অন্যদিন হলে দিতাম। কিন্তু তোমাকে আজ যা মোহনীয় লাগছে, ছাড়া সম্ভব নয়। আমি কিন্তু চিৎকার করব। কেউ শুনতে পাবে না। আপনি কিন্তু এখান থেকে পালাতে পারবেন না। আমি সবাইকে সব বলে দেব। নো প্রবলেম। সবাই আসুক, দেখুক। তবুও আজ তোমায় ছাড়ছি না সুন্দরী। বলেই রুহির হাতের পিঠে তপ্ত চুমু খেল ইশতিয়াক। রুহি কেঁদে দিল। লোকটাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রুহির গলায় ঠোঁট বসালো ইশতিয়াক। সব বুঝি শেষ হয়ে গেল। অপমানের হাত থেকে কেউ আর বাঁচাতে পারল না রুহি নামক অভাগী মেয়েটাকে। এই গল্পটা অনেক অগোছালো হচ্ছে বুঝতে পারছি না। কেমন একটা খাপোছাড়া লাগছে। আপনারা গঠনমূলক মন্তব্য করবেন দয়া করে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। বিভোর অনেকক্ষণ ধরে রুহিকে খুঁজছে। হাতে তুলোর প্যাকেট। কিন্তু অনেকক্ষণ ধরে কোথাও দেখতে না পেয়ে নিচতলায় নেমে এলো। কিন্তু কোথাও নেই। খুঁজতে খুঁজতে হঠাৎ স্টোররুম থেকে একটা স্টিলের কিছু পড়ার শব্দ কানে এলো। বিভোর কি হয়েছে দেখার জন্য ওখানে গেল। দরজাটা অল্প খোলা, মনে হচ্ছে যে ভেতরে আছে সে তাড়াহুড়োয় লক করতে ভুলে গিয়েছে। রুহিও হতে পারে ভেবে বিভোর দরজাটা ঠাস করে খুলে দিল। আর অবাক হয়ে দেখল একটা লোক রুহির সাথে ধস্তাধস্তি করছে। বিভোরের চোয়াল শক্ত হয়ে এলো। দুহাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে গিয়ে ইশতিয়াকের পিঠ বরাবর ঘুষি মারতেই ব্যথায় ককিয়ে উঠল। এতক্ষণ খেয়ালই করেনি বিভোর এসেছে।
ইশতিয়াককে চিৎকার করতে শুনে রুহির হুঁশ এলো। ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল ও। তারপর দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। বিভোর রেগে বোম হয়ে আছে। ইশতিয়াককে ফ্লোর থেকে তুলে কলারে চেপে ধরে চিৎকার করে বলল, তুই কোনো সাহসে একটা মেয়ের সাথে এরকম করিস? ইশতিয়াক ভয়ে চুপসে গেল। ওই সময় বড়মুখ করে রুহিকে বললেও এখন বুঝতে পারছে ও কতটা বিপদে পড়ে গেছে। সবাই জানতে পারলে ওর অবস্থা খারাপ করে দেবে। ও জানে রুহিকে সবাই কতটা আগলে রাখে। প্ল্যানটা ফ্লপ হয়েছে বুঝতে পেরে ও বিভোরকে ধাক্কা মেরে পালাতে চাইল। কিন্তু পেছনে থেকে বিভোর ওকে ধরে গলা চেপে ধরল। হিংস্র গলায় বলল, তুই যে চোখ দিয়ে ওর দিকে তাকিয়েছিস সেই চোখ আমি তুলে নেব। উপায় না পেয়ে ইশতিয়াক হিংস্র স্বরে বলল, ছাড় আমাকে। কখনোই না। বিভোরের সাথে ধস্তাধস্তি শুরু হলো ইশতিয়াকের। বিভোর ওর পেট বরাবর একটা ঘুষি দিয়ে দুহাতে ঝাপটে ধরল পেছনে থেকে। ইশতিয়াক নিজেকে ছাড়াতে পারছিল না, বিভোরের গায়ের শক্তির সাথে কখনোই পেরে উঠবে না ও। বুঝতে পেরে একটু থেমে আবারও নিজেকে ছাড়াতে বলে উঠল, আমাকে ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। এসব করার আগে মনে ছিল না? এখন কেন ছাড়তে বলছিস বাস্টার্ড? বিভোরের মুখে গালিগালাজ শুনে কেঁপে উঠল রুহি। জোরে শব্দ করে কেঁদে দিল। বিভোর পেছনে ফিরে ওকে দেখার চেষ্টা করতেই ইশতিয়াকের গলা থেকে ওর হাতটা আলগা হয়ে গেল আর এই সুযোগ কাজে লাগিয়ে বিভোরকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা খুলে পালিয়ে গেল ইশতিয়াক। ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে বিভোর হুমড়ি খেয়ে পড়ল রুহির উপর। আচমকা রুহি গ্রিলের সাথে বাড়ি খেয়ে ককিয়ে উঠল। বিভোর দ্রুত উঠে পড়ল। নিজেকে সামলিয়ে ব্যস্ত গলায় বলল, লাগেনি তো তোমার? বেশি লেগেছে? দাঁড়াও, আমাকে দেখতে দাও। রুহি ঝটকা দিয়ে ওর হাত সরিয়ে দিয়ে বলল, দেখার দরকার নেই। বিভোর অবাক হয়ে বলল, মানে কি? মানে কিছু না। লোকটা এরকম করার চেষ্টা করছিল কেন তোমার সাথে? রাগে দুঃখে রুহি বলল, আমি খারাপ মেয়ে তাই। এরকম বলছো কেন? আমার ইচ্ছা। বিভোর রাগী গলায় ফুঁসতে ফুঁসতে বলল, পালিয়ে গেল আজকে। ওর কলিজা কেটে নিতাম যদি এখানে থাকত। রুহি ওর কথার জবাব দিল না। কাঠ হয়ে বসে রইল, কাঁদছে। কতবড় সর্বনাশ করতে আসছিল ইশতিয়াক। বিভোর সময়মতো না এলে কাউকে মুখ দেখানোর উপায় থাকত না। কিন্তু এসবের জন্য তো বিভোরও এক প্রকার দায়ী। বিয়ে করা বউয়ের প্রতি যার ন্যূনতম রেসপন্সিবিলিটি নেই। রুহি ওর হাত ঘষতে লাগল, ওই নোংরা লোকটার ছোঁয়া মুছে ফেলতে চাইছে। এই দৃশ্য দেখে বিভোর এক প্রকার জোর করে স্টোররুম থেকে ওকে অন্য একটা রুমে নিয়ে এলো। কিন্তু রুহি উল্টো হেঁটে নিজের ঘরে চলে এলো। দরজা আটকে দিতে চাইলে বিভোর জোর করে ঢুকে পড়ল। রুহির এরকম ব্যবহারে ও প্রচণ্ড রেগে গেলেও চুপচাপ রইল। একটা মেয়ে তার উপর ওর বউ বলে কথা, ওকে ইগনোর করছে সেটা ভয়ঙ্কর ব্যাপার। রুহি চট করে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ার ছেড়ে দিতে ভিজতে লাগল। কাঁদতে কাঁদতে চোখমুখ রক্তবর্ণ আকার ধারণ করেছে। বিভোরের কথা মনে হতেই বুক থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। দীর্ঘক্ষণ ওয়াশরুমে থাকার পর বাইরে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগল বিভোর, এক্সকিউজ মি রক্তজবা, কি করছো এতক্ষণ ওয়াশরুমে? আনসার মি। রুহি উত্তর না দেওয়ায় বিভোর চিন্তিত মুখে আবার ডাকল। রুহি এবারও জবাব দিল না।
বিভোর ভাবছে মেয়েটা না আবার এই অপমান না নিতে পেরে খারাপ কিছু একটা করে বসে। এই চিন্তা মাথায় আসতেই ও ডেসপারেট হয়ে গেল। জোরে জোরে ধাক্কাতে লাগল দরজা। একেবারে ঘেমে নে একাকার। কি বিদঘুটে পরিস্থিতি। এই, তুমি এতক্ষণ কি করছো? বেরুও বলছি। সারা শব্দ না পেয়ে আবার বলল। আমি কিন্তু এবার দরজা ভাঙতে বাধ্য হব। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো মিস। ওয়াশরুমের ভেতর থেকে রুহি বিরক্ত হয়ে গেল। লোকটা এত আদিক্ষেতা দেখাচ্ছে কেন আজব? বউ হিসেবে তো মানেই না। এখন দেখ, যেন দরদ, ভালোবাসা উথলে পড়ছে। চুলে টাওয়ালটা ভালো করে প্যাঁচিয়ে দরজা খুলল রুহি। বিভোর অবাক হয়ে তাকিয়ে রইল। এতক্ষণ ধরে ডাকছে, জবাব নেই। এদিকে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। রুহি ওর পাশ কাটিয়ে বেরিয়ে এলো। বিভোর ছুতো খুঁজতে লাগল কিভাবে ওর সাথে কথা বলবে। রুহি ফিরেও তাকাল না। কিন্তু ঘরের ভেতর একটা পুরুষ মানুষ ওর সাথে কথা বলতে চাইছে, এটা ওর জন্য অস্বস্তিকর। বিছানায় ও যেতে পারছে না, কোনো কাজও নেই। উপায়ন্তর না পেয়ে রুহি চুপচাপ নিজের ঘর গোছাতে লাগল। সবকিছু পরিপাটি থাকা সত্ত্বেও আবার এসব করছে মূলত বিভোরের জন্য। লোকটা জানে না রুহি ওর উপর কতটা রেগে আছে, কতখানি অভিমান করে আছে। যদি জানত তাহলে বিভোর নামক ব্যক্তিটি কখনো ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখার সাহস পেত না। রাত প্রায় 2টোর কাছাকাছি। সব গোছানো কাজ আবার শেষ করে রুহি কাউচে বসে রইল। এই এতক্ষণ যাবৎ বিভোর ওর ঘরে বসে ওকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে, যেটা ওর জন্য অস্বস্তিকর বিষয়। শুনো, তোমার নাম যেন কি? বাহ, বিভোর ওর নাম পর্যন্ত ভুলে গিয়েছে। ভালোই তো। রুহি না চাইতেও বলল। রুহানি। মনে পড়েছে, রুহি। তোমার সাথে ওই লোকটার কি কোনো সম্পর্ক আছে? আই মিন বয়ফ্রেন্ড হয় তোমার? রুহি কিছু বলল না। রাগ হচ্ছে প্রচণ্ড। যদি ওটা তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে ইমিডিয়েট ওকে রিজেক্ট করো। চরিত্র ভালো না। ওটা আমার কেউ হয় না। সেটাই ভালো। এরপর দীর্ঘক্ষণ নীরবতা। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। রুহির নিঃশ্বাস ক্রমশই ভারী হয়ে উঠছিল। কিভাবে জানাবে যে এই লোকটাকে সে মনেপ্রাণে স্বামী হিসেবে মানে? এত বছর এই লোকটার জন্য শুধু অপেক্ষা করে এসেছে। ভালোবেসে ফেলেছে লোকটাকে। কিভাবে বললে বুঝবে বিভোর? এতদিন কোনো খোঁজখবর না নিয়ে হঠাৎ আজ এসে বলছে ওকে নাকি ডিভোর্স দেবে। রুহি তো এমনটা কখনো চায়নি। তাহলে কেন দেবে? ওর উল্টাপাল্টা জীবনটাকে সহজ না করে কেন এত কঠিন করে তুলছে বিভোর? ভীষণ রাগে কেঁপে উঠল রুহি। চোখ দিয়ে পানি পড়তে লাগল। মাথা নিচু করে বসে আছে। ইচ্ছে করছে বিভোরের বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে, আমার শুধু আপনাকে চাই, আমাকে ছাড়া কোথাও যাবেন না আপনি। কিন্তু চাইলেই তো সবকিছু বলা যায় না। কেমন আনইজি ফিল করে রুহি। তার চেয়ে বড় কথা, বিভোর ওকে ফিরিয়ে দিলে রুহি এবার মরেই যাবে। সামনে বসে থাকা লোকটাকে ও হারাতে চায় না। এতদিন দূরে ছিল, কাছে পেয়ে হারানোটা কতটা যন্ত্রণার সেটা রুহির চেয়ে ভালো আর কে জানবে। বিভোর শুধু ওর কাগজের বউটিকে পরখ করে যাচ্ছিল। মেয়েটির সাথে কতটা বিশ্রী ঘটনা ঘটতে নিচ্ছিল, ছি। এমন হলে বিভোর নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারত না। নিজ দায়িত্বে নিয়ে এসেছিল মেয়েটিকে। কিন্তু একজনের কাছে দায়িত্ব শিফট করে আর কোনো খোঁজ রাখেনি মেয়েটার।
এই অপরাধবোধ কাজ করছে ওর মনে। রুহির কপালের কাছে রক্ত জমাট বেঁধে ফুলে গেল, কিন্তু ও চুপচাপ ব্যথা সহ্য করে গুম হয়ে বসে আছে। টু শব্দটিও করছে না। বিভোর এরকম দেখে তাড়াহুড়ো করে ফ্রিজ খুলে বরফ নিয়ে এলো। একটা আইস ব্যাগে সেগুলো রেখে রুহির কপালে ছোঁয়াতেই রুহি প্রচণ্ড ক্ষেপে গেল। এসব আদিক্ষেতা দেখানোর মানেটা কি? কেন এরকম কেয়ার দেখাচ্ছে? ওর পিছু লেগে আছে কেন? সহ্য হচ্ছে না ওর। রুহি একদম সহ্য করতে পারছে না বিভোরকে। যদি ওকে মেনে নিত, স্ত্রীর অধিকার দিত, তাহলে রুহি ওর এসব কেয়ারনেস মেনে নিত। কিন্তু এখন কোনোভাবেই না। নো নেভার। রুহি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আপনার জন্য সব হচ্ছে। আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। আপনার এসব সোকল্ড কেয়ার আমাকে দেখাবেন না। আমার বিরক্ত লাগছে আপনাকে। আমি কখনো আপনাকে ক্ষমা করব না। ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিভোর রুহির কথা শুনে অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। মুখ দিয়ে কথা আসছে না। রুহি ওকে ঠেলে বের করে দিল ঘর থেকে। ঠাস করে দরজা বন্ধ করে সোফায় বসে পড়ল। মাথা ধরে আছে রুহির। কান্নাকাটি বন্ধ করে একটা মাথা ব্যথার ঔষধ খেয়ে শুয়ে পড়ল। বিভোরের মুখের উপর উচিত কথাটা বলতে পেরে ভেতরে ভেতরে একটা শান্তির ভাব আসছে। এত দরদ দেখানোর কোনোই রাইট নেই ডাক্তারবাবুর। তোকে যে লোকটা ছেড়ে চলে যেতে চায় তাকে তুই পাত্তা দিবি না। বুঝুক কেমন লাগে। জাস্ট ইগনোর রুহি, ইগনোর। এদিকে রুহির কাণ্ডকারখানা দেখে হতভম্ব হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে বিভোর। মেয়েটা ওকে বের করে দিল? হাও? ওই পুচকি মেয়েটাকে ও নিজে শহরে নিয়ে এসেছে আর ওর ওপরই চিৎকার করছে? আজব তো। দরজায় টোকা দিতে গিয়েও থেমে গেল। হলুদের অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছে করছে না। মেয়েটার আচরণ ওকে ভাবাচ্ছে, বেশ ভাবাচ্ছে। নাসিমা চৌধুরীকে ফোন করল বিভোর। হ্যালো আম্মু। কে? আমি বিভোর। হ্যাঁ বল। তুই কোথায়? কোত্থেকে ফোন করছিস? নিচ থেকে। নিচে থেকে মানে? বাসায় চলে গিয়েছিস নাকি? আরে না আম্মু, আমি নিচতলায় আছি। ওহহ, কি করিস সেখানে? আমার ঘুম পাচ্ছে, উপরে আর যাচ্ছি না। তোমাকে জানাতে ফোন দিলাম। কোনো প্রবলেম হচ্ছে নাকি? না, এমনি। এনজয় করো তোমরা। আচ্ছা। বিভোর ফোন রেখে দিল। চোখগুলো জ্বালা করছে। রুহির নখে তাচড় ওর হাতে ঢুকে গিয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে দাগগুলো। মেয়েটা কি সাইকো? আজব। হুট করে কেমন অদ্ভুত ব্যবহার করল ওর সাথে। বিভোর ঘরে এসে ফ্রেশ হয়ে কাপড় পাল্টে মোবাইল স্ক্রোল করল। ওখানে করার মতো কিছু না পেয়ে বিরক্ত হয়ে ফোন রেখে দিল। সারা ঘরময় পায়চারি করতে লাগল। হঠাৎ করে রুহির কথা মনে হতেই ভাবল বিভোর কিভাবে ওর জীবন শেষ করে দিল। ও তো রুহিকে সাহায্য করতে চাইছিল। তাহলে ওকে কেন দোষী ভাবছে মেয়েটা? ভাবাভাবি বাদ দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আজ একটার পর একটা কাহিনী ঘটছে। সবগুলোই ওর সাথে রিলেটেড। রুহির সাথে দেখা, ওকে সাহায্য করা, আবার ওর কাছ থেকে ইগনোরও হজম করতে হয়েছে। যা বিভোর মানতে পারছে না। ইচ্ছে করছে মেয়েটার কানের নিচে ঠাস করে চড় বসিয়ে দিতে। সকালবেলা রুহির ঘুম ভাঙল বেশ দেরিতে।
আড়মোড়া ভেঙে উঠে বসতেই মনে পড়ল আজ ইভার বিয়ে। বাড়িতে অনেক কাজ আছে। বড়মাকে সাহায্য করতে হবে, একা মানুষ পারবে না। বিভোরের খালা হন নাদিরা ইসলাম। এক মেয়ে ইভাই তার সব। স্বামী গত হয়েছেন বছর 2 হতে চলল। এখন এই সংসারে যোগ হয়েছে রুহি। 3 জনের জীবন খুব ভালো করেই চলে যাচ্ছে। যাই হোক, রুহি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে গেল। হাতের কাজগুলো শেষ করে ছাদের গাছগুলোতে পানি দেওয়ার উদ্দেশ্য চলে গেল। গিয়েই ওর চোখ ছানাবড়া। ডাক্তারবাবু খালি গায়ে জিম করছে। লজ্জা শরম খুইয়ে এসেছেন নাকি পথের ধারে। রুহির দিকে নজর পড়তেই বিভোর এগিয়ে এলো ওর দিকে কথা বলার উদ্দেশ্যে। হাসি মুখে বলল, গুড মর্নিং রক্তজবা। রুহি উত্তর না দিয়ে গাছে পানি দিতে লাগল। বিভোর মনে মনে বেজায় রেগেছে। 2 দিনের পুচকি ভাব দেখাচ্ছে ওকে। এই শুনো, আমার সঙ্গে একদম ইগো দেখাবে না। শুকনো কাপড়গুলো নিয়ে নেমে এলো রুহি। বেশ শান্তি লাগছে ওকে ইগনোর করে। নিচে নামতেই নাদিরা এসে বলল, রুহি মা, দেখতো মিষ্টিগুলো কোথায়? তোর হাতে দিয়েছিলাম তো। হ্যাঁ, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। নাসিমা চৌধুরী পাশ থেকে বলে উঠল, মেয়েটা খুব ভালো। কি সুন্দর সব কাজ করছে। ওর মতো মেয়ে হয় না। বিভোরের কানে এই কথা ঢুকল। সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞেস করল, কার কথা বলছ? রুহি। বিভোর চোখমুখে গম্ভীর ভাব ধরে রেখে বলল, এই মেয়েকে কোথায় পেলে তোমরা? রিলেটিভ হয় নাকি? নাদিরা ইসলাম বলল, না রে বাবা, ওর কাহিনী অন্যদিন শুনিস, আপাতত ওকে গিয়ে হেল্প কর। কিসের হেল্প? মিষ্টিগুলো ফ্রিজ থেকে আনতে গিয়েছে। একা ওইটুকু মেয়ে এতগুলা বক্স আনতে পারবে না। তুই গিয়ে হেল্প কর। বিভোর বিড়বিড় করে বলল, আমি যেন ওকে হেল্প করতেই দুনিয়ায় এসেছি। তারপর পা বাড়াল। রুহি ফ্রিজ থেকে এক এক করে সবগুলো বক্স সাজিয়ে রাখল। একসাথে সব নিতে পারবে না, আলাদা নিতে সময় লাগবে। কাউকে ডেকে নিয়ে আসলে হতো। এমন সময় বিভোর আসল। বলল, আমাকে দাও, নিয়ে যাচ্ছি। রুহি শক্ত গলায় বলল, লাগবে না। আরে দাও। রুহির কারোর সাহায্য নিতে চাচ্ছে না। তাই নাকি? তোমার সব সাহায্য তো আমিই করে দিলাম, খালামণিও পাঠালো তোমাকে সাহায্য করতে। তোমাকে সাহায্য করার জন্যই বুঝি আমার জন্ম হয়েছিল। আপনার বকবক বন্ধ করুন। আর ইচ্ছে হলে নিয়ে যান এসব। দয়া করে যান। বিভোরের হাতে মিষ্টির বক্সগুলো ধরিয়ে দিয়ে নিজেও নিয়ে এলো রুহি। ডাইনিংয়ে রেখে হাত ধুয়ে প্লেটে সাজিয়ে মেহমানদের দিল। ইভা ডাকছে রুহিকে। পার্লারে যেতে হবে তাই। কিন্তু ও যেতে নারাজ। নাদিরা ইসলাম এক প্রকার জোর করে রুহিকে ইভার সাথে পাঠাল। বিভোর ওদেরকে পার্লারে ড্রপ করে দিয়ে এলো। দুজনের চোখাচোখি হল, কিন্তু চোখের ভাষা কেউ পড়তে পারল না। কি বিদঘুটে পরিস্থিতি। রুহি তার ডাক্তারবাবুকে বর হিসেবে চায়, কিন্তু লোকটা বউ হিসেবে ওকে চায় না। ভালোবাসাকে না পাওয়ার মতো ভয়ঙ্কর শাস্তি জগতে আর কি আছে? পার্লারের সাজগোজ বরাবরই ভারী এবং বিরক্তিকর। একগাদা মেকআপ লাগিয়ে রংচং মেখে সং সাজতেন রুহির ভালো লাগে না। গ্রামে থাকার সময় তো ভাবত পার্লার বুঝি মেয়েদের জন্য খুবই আনন্দদায়ক একটা জায়গা,
স্বস্তির জায়গা। কিন্তু এর মতো অস্বস্তিকর আর কিছু আছে কিনা কে জানে। ইভাকে পুরাই অন্যরকম লাগছে। ব্রাইডাল মেকআপ, লাল শাড়ি, গহনা সব মিলিয়ে নিরুপমা টাইপ সুন্দরী। বউয়ের সাজ যেমন হয় তেমনই। কিন্তু রুহি নিজেকে দেখে চিনতেই পারল না। সবুজ রঙের জামদানি শাড়িটাতে ওকে এত সুন্দর দেখাচ্ছে যে ইভা অট্টহাসি দিয়ে বলল, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বউয়ের থেকে তার বোনকে বেশি সুন্দর লাগছে। যা, তুমি এসব কি বলো আপু? ঠিকই বলছি। তোর একটা জামাই থাকলে রেয়াজ হার্ট অ্যাটাক করত। আপু তুমি চুপ করো তো। লজ্জা পাস কেন? আমার বিয়ে আমি লজ্জা পাই না, আর উনি দেখো মরে যাচ্ছে। আরে বাপু, এত ঢং করার কোনোই দরকার নাই। তোমার বিয়ে, তাই তোমার উচিত চুপ থাকা আর লজ্জাবতী হয়ে বসে থাকা। তুমি কেন এত কথা বলছ? দেখা যাচ্ছে বিয়ে অন্য কারোর আর বউ সাজছ তুমি। ইভা রুহির কথা শুনে হাসল। বাড়ি ফেরার জন্য সবাই ফোন করছে, বরযাত্রী আসতে বেশিক্ষণ বাকি নেই। ইভা ডায়াল করল বিভোরের নাম্বারে, ওরই নিতে আসার কথা। ফোন রিসিভ করে বিভোর জানালো ও বাইরে ওয়েট করছে। রুহি মনে মনে ভাবল এত ফাস্ট, বাহ। এদিকে গাড়িতে উঠার পরপরই রক্তজবার দিকে নজর গেল ডাক্তারবাবুর। মাথা পুরোই হ্যাং হয়ে গেল। কিন্তু মেয়েটা ওর দিকে তাকাচ্ছেই না, কি ইগনোর। বিভোরের মনে হচ্ছে জান্নার চেয়ে এই রুহি বেশি সুন্দর। সাজলে কোনো মেয়েকে এত সুন্দর দেখায় জানা নেই বিভোরের। হালকা সাজে, খোলা চুলে, সবুজ শাড়িতে অপ্সরা দেখালেও কি যেন নেই লাগছে। রুহির দিক থেকে চোখ ফেরাতে পারছে না বিভোর। এই প্রথম মনে হচ্ছে রুহি যদি ওর সত্যিকারের বউ হতো তাহলে জড়িয়ে ধরে ফতাফত চুমু খেয়ে নিত। কিন্তু মেয়েটা তো সত্যিই ওর বউ। পেছনের সিটে বসে লুকিং গ্লাসে বারবার চোখ যাচ্ছে রুহির। মনে হচ্ছে ওই শয়তান বোরটা ওকে দেখছে। কিন্তু একবারও ধরতে পারল না রুহি। জানালা খুলে বাইরে দৃষ্টি দিল। এই ঢাকা শহর বড়ই বিরক্তিকর। ধুলোবালি, মানুষজন গিজগিজ করছে। রুহির এসব ভিড়ভাট্টা একদম পছন্দ নয়। পাশ থেকে ইভা বলল, রুহি আয় সেলফি নিই। রুহি হাসিমুখে পোজ দিল। বেশ কয়েকটা সেলফি নেওয়ার পরে বিভোর গমগমে স্বরে বলল, গাড়ি কি সেলফি তোলার জায়গা? চুপ করে বসো তোরা। বকছিস কেন ভাইয়া? আমার আজ বিয়ে, যেখানে খুশি ছবি তুলতে পারবো। বেহায়া বউ তুই। কোথায় লজ্জামুখ নিয়ে বসে থাকবি তা না। বকবক করে মাথা খাচ্ছিস। রাবিশ। তুই রাবিশ, তোর বউও রাবিশ। বিভোর বিষম খেল। আর চোখে রুহির দিকে তাকিয়ে দেখল ও ইভার দিকে হা করে তাকিয়ে আছে। বিভোর হেসে ফেলল। ইভাও হাসল। বলল, তা তোর গার্লফ্রেন্ডের খবর কি? রুহির মনে হল ওর কানে কেউ বিষ ঢেলে দিয়েছে। এই ডাক্তারের আবার গার্লফ্রেন্ডও আছে? থাকবেই তো। এত সুন্দর, এস্টাবলিশ একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে এটা তো স্বাভাবিক এবং সে রুহির চেয়ে সুন্দরী তো হবেই। ওর চোখে পানি এসে পড়ল। বিভোর হেসে বলল, কার কথা বলছিস? মনে নাই? ভুলে গেলি? মনে আসছে না তো। তোর না একটা বিদেশি গার্লফ্রেন্ড ছিল? ছিল তো। কি যেন নাম? জান্নাহ। বিয়ে কবে করবি তোরা? আর ও কি ডাক্তার?
লুকিং গ্লাসে বিভোর এক নজর রুহিকে দেখে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, ব্রেকআপ হয়েছে। চলবে ইনশাআল্লাহ।